অলরেডি কিন্তু আমরা 8 লক্ষ কোটি টাকার ঋণের বোঝার ওপর। এই যেটা ধরুন লক্ষ্মীর ভাণ্ডারের বদলে যেটা আসছে, যারা অবস্থাপন্ন সচ্ছল, যারা আগে হয়তো পেতেন কিন্তু এখন পাবেন না, ওইটা মনে করুন এটা আমাদের প্রত্যেকেরই তো সমাজের প্রতি কিছু একটা কর্তব্য থাকে, ওই হিসেবে আপনি ছেড়ে দিয়েছেন। সুতরাং ক্ষোভটা রাখবেন না, মনের আনন্দে থাকুন। শুরু করছি টাফ টক টাফ ফাইট 2026। আজকে 2026-এর একটি ঐতিহাসিক দিন, কারণ এই প্রথম বঙ্গে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ শুভেন্দু অধিকারী, যেখানে মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি এর রাজ্যে বাজেট পেশ করলেন ডক্টর স্বপন দাশগুপ্ত অর্থাৎ এই সরকারের অর্থমন্ত্রী। আমার সঙ্গে আছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র এবং অর্থনীতি এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই রাজনৈতিক বিশ্লেষক শ্রমিক দাশগুপ্ত মহাশয়। শ্রমিকদা, আপনাকে স্বাগত। নমস্কার। শ্রমিকদা, আমি এক লপ্তে বলে যেতে পারি এবং মানুষও ইতিমধ্যে জেনে গেছেন, দিনভর আলোচনা করা হচ্ছে, বিশেষ করে ডিএ সুখবর ইতিমধ্যে শিক্ষক এবং যারা রাজ্য সরকারি কর্মচারী তারা পেয়ে গিয়েছেন। তার পাশাপাশি পরিকাঠামোগত বেশ কিছু আমরা পদক্ষেপ দেখতে পাচ্ছি। তার মধ্যে যেমন চিংড়িঘাটা নিউ টাউনও রয়েছে, তেমন মেট্রো স্টেশনেরও কথা রয়েছে, বিমানবন্দরেরও কথা রয়েছে। কিন্তু সমস্ত কিছু দেখে, কারণ আমি পুরোপুরি আলোচনা করছি না, ইতিমধ্যেই আমাদের যারা সুধীর রসজ্ঞ দর্শক তারা জেনে ফেলেছেন বাজেট। সুতরাং আমি একেবারে প্রশ্নে চলে যাচ্ছি। অনেকে বলছেন এই বাজেটটাকে সমালোচনাযোগ্য এই কারণে, কারণ এখানে কোনো আয়ের পথ নেই। সত্যি কি তাই? না, আয়ের পথ নেই যারা ভাবছেন তারা ভুল করছেন। আয়ের পথ ডেফিনেটলি আছে এবং এটা খুব স্ট্যান্ডার্ড যে কোনো সরকারের। এক হচ্ছে করের মাধ্যমে মোটামুটি আপনি যদি মানে গত বছরের ফিগার ধরেন, প্রায় 1.5 লক্ষ কোটি টাকা কি 1,70,000 কোটি টাকা আমার এমনি গভর্নমেন্টের রেভিনিউ আসে। এর বাইরে আসে সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু গ্রান্ট, এটা একটা রয়েছে। এবং আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে, কালকে আমি আমার এক বন্ধুর সাথে আলোচনা করছিলাম, তো আমার মনে হয়েছে যে যেহেতু প্রচুর প্রত্যাশার চাপ, অনেক কিছুই অ্যানাউন্স হবে। কারণ আমাদের সরকার যখন এসছে, আমরা বারবার বলেছি জনসাধারণের সরকার, সেটা মুখের কথা ছিল না, জনসাধারণের প্রতি আমাদের দায়বদ্ধতা ছিল, সেই প্রতিশ্রুতিগুলো আমাদের মেটাতে হবে। সুতরাং আয়ের একটা যোগান হিসাবে আমার মনে হয়েছিল যে যেটা পশ্চিমবঙ্গে কোনোদিনও হয়নি, ডিসইনভেস্টমেন্টটা একটা ভালো উপায় হতে পারে। আজকে হালকা করে দেখলাম অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত একটা বললেন যে আমাদের কিছু স্টেট পিএসইউকে স্টক এক্সচেঞ্জে নথিবদ্ধ করা হবে। নথিবদ্ধ করা মানেই হচ্ছে আপনার একটা ডিলিস্টিং, যদিও ওখানে উনি কত টাকা অবধি ডিসইনভেস্ট করা হবে সে এমনগুলো বলেননি। তবে আপনি যদি উল্টো দিক দিয়ে দেখেন যে এটার একটা ইন্ডিকেশন রয়েছে, সেখানে উনি কিন্তু বলেছেন যে আমাদের ডেট টু জিডিপির যে রেশিওটা 38% ছিল, এবছরে সেটা প্রজেকশন রাখা হয়েছে 37%। সুতরাং আমরা ডেটের দিকে কিন্তু চাপটা কমাবো, মানে ডেফিনেটলি আয়ের সংযোজন আছে। সেটা কিভাবে এই মুহূর্তে হয়তো খুব ক্লিয়ারলি বলা নেই, কিন্তু আছে, সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। মানে এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নেই, কারণ আমরা জানি প্রায় 1.5 দশক ধরে একটা সরকার চলেছিল, যে সরকারটা মূলত ঋণের ওপর এবং দান খয়রাতি এবং কাটমানি খাওয়ার জন্য বিভিন্ন ক্ষেত্রে। আমি দেখছিলাম আজকে যে কলকাতা চলচ্চিত্র উৎসব সহ সাংস্কৃতিক ক্ষেত্রে আগে বাজেটে একটা বিরাট পরিমাণ অর্থ ব্যয় করা হতো, সেইটা কিন্তু এখানে করা হয়নি। অর্থাৎ সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত এবং অবশ্যই নির্বাচনে যা প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি রক্ষার একটা চেষ্টা রয়েছে। একদম, আমি আপনার সাথে একদম সহমত। এবং আপনাকে আর একটা জিনিস বলি, যেরকম ডেটের পার্সেন্টেজটা বললাম, আপনি যদি দেখেন ফিসকাল ডেফিসিট, সেখানেও কিন্তু সরকার দায়বদ্ধ আগের বারের চেয়ে কমানো। অবশ্যই। তার মানে কিন্তু আমার আয়ের একটা সংযোজন, মানে একটা সংস্থান নিশ্চিতভাবে আছে। হয়তো এত বড় বাজেট ছিল, একটা সময় স্বপনদা বললেন যে আমি এখানে বলছি না, আমি পেজ 36-এ চলে যাচ্ছি, তো হয়তো ওইটা উনি বলেননি সে অত ক্লিয়ারলি, কিন্তু আছে। এবং আপনার যেটা প্রশ্ন ছিল যে এই আপনার ফিল্মফেয়ার বলুন বা এইসব ইয়েতে, এই ব্যাপারে কোনো বাজেট আমি দেখিনি, আমি ঠিক শিওর নই, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ। এই ব্যাপারে হয়তো মন্তব্য করা ঠিক হবে কিনা, তবে এরকম ভাবারও মানে কোনো ভয় নেই যারা সাংস্কৃতিক মানুষ, যে বিজেপিকে তাহলে সাংস্কৃতিক ব্যাপারে কোনো রকম খরচ খরচা করবে না বা কিছু করবে না, সম্ভবত সেটা না। কারণ আমাদের জানেন আমাদের দলে একটা আছে কালচারাল সেল বলে, তো এবং আমাদের এই কালচারাল সেল অনেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান তারা
আয়োজন করেন, হতে পারে হয়তো ওইভাবে করবে, সরকারের টাকায় মানুষের করের টাকায় হয়তো এগুলো করতে চাইছে না দল। মানে আমরা করের টাকা যে মৎসবগুলো দেখেছি, মানে সেগুলো উৎসব করবো বলবো না, সেইগুলো হবে না। সেগুলো হবে না। মানে আমরা দেখেছি কোনো শিল্পীকে তাকে প্রচুর তার লোকজন, থাকা খাওয়ার ব্যবস্থা, তাকে নিয়ে আসা, টাকা দেওয়া, একেবারে দান খোয়ারিতে। না না, ওসব বাহুল্য করার মতো জায়গায় আমরা নেই ভাই। পশ্চিমবঙ্গ গত 50 বছরে আমরা যে জায়গায় তলিয়ে গেছি, আপনি যদি দেখেন 1947-এ পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন টু দ্য নেশন জিডিপি ছিল 27%, সেইটা নেমে চলে এসছে এখন 5%-এ। তো আমরা যেটা প্রতিশ্রুতি দিয়েছি, যেটা মানুষ আমাদের ভরসা করেছে, এখান থেকে অর্থনীতি চাঙ্গা করব, তো সেইখানে যখন করব, আমার কাছে যে পয়সাটা থাকবে হয় আমাকে ইনফ্রাস্ট্রাকচারে করতে হবে, এবং আমাদের এই বাজেটে যদি দেখেন খুব সুন্দর মেলবন্ধন হয়েছে, যেটা অনেকে ভেবেছিল যে যে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম আছে ওগুলো বন্ধ হবে কিনা, একটাও বন্ধ হচ্ছে না, একটাও। এই যে মেলবন্ধন করে যখন একটা সরকার সে একটা রোডম্যাপ তৈরি করছে, সেখানে না এরকম পয়সা নষ্ট করার মতো, বাহুল্য দেখানোর মতো আমাদের মানে অবস্থা নয়, আমাদের মানসিকতাও নয়। আমি যে কথা বলছিলেন, এই যে সোশ্যাল ওয়েলফেয়ার, অর্থাৎ সামাজিক ক্ষেত্রে যারা একটু পিছিয়ে রয়েছেন, যারা পাচ্ছেন না মূল স্রোতের সঙ্গে তাল রাখতে, তাদের জন্য কিন্তু ঢালাও ব্যবস্থা রয়েছে, অর্থাৎ সেখানে কমানো হয়নি বরং বাড়ানো হয়েছে। আমি শুধু এক নজরে বলে দিই, 1 লক্ষ শূন্য পদে নিয়োগ এবং 33% মহিলা সংরক্ষণ, এবং পুলিশের ক্ষেত্রে 20,000 নিয়োগ এবং 50,000 শিক্ষক নিয়োগ। এই দুটি ক্ষেত্রে কোথাও কি তাহলে যারা যুবক যুবতী, এবং এবার তো নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তো ভোট দিয়েছে, ভারতীয় জনতা পার্টি সরকারকে এনেছে, কোথাও কি বাজেটে তাহলে তার প্রতিফলন দেখতে পেলাম? হ্যাঁ, দেখুন, চাকরির ইয়েতে নিশ্চিতভাবে সরকারি চাকরি যখন দেবে, সেখানে নিশ্চয়ই রেভিনিউ এক্সপেন্ডিচার সেই হিসাবে হয়তো দেখায়নি, যেটা বাজেটে হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার, নিশ্চয়ই রেভিনিউ এক্সপেন্ডিচারে ওরকম একটা প্রভিশন করা আছে। আর আপনি যখন এই চাকরি কর্মসংস্থান বলছেন, আমার আবার আর একটা পয়েন্ট মনে পড়ে গেল, যে সরকারের আয়ের সংস্থান কি হয়, যখন চাকরি হবে একটা পার্সেন্টেজ অফ লোক যারা ইনকাম ট্যাক্সের মতো তার বেশি হয়তো রোজগার করবে, সেই ইনকাম ট্যাক্সের আবার শেয়ার আমাদের কাছে আসবে। সুতরাং মানে আই এম ভেরি কনফিডেন্ট যে সরকারের কোনো আর্থিক চাপ হবে না। বাহ, আমি আরও দুটো পয়েন্ট না বললে আমার মনে হয় যে যারা আলোচনা শুনছেন তাদের সম্পূর্ণতা লাভ করবে না আলোচনা। তার মধ্যে একটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশের পারিশ্রমিক 2,000 টাকার বৃদ্ধি, এনভিএফ কর্মী, প্রাণীবন্ধু, প্রাণীমিত্রদের পারিশ্রমিক 2,000 বৃদ্ধি, এবং অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ 36,000 কোটি টাকা, এবং বিধায়ক তহবিলকে 70 লক্ষ থেকে 1 কোটি টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং অঙ্গনবাড়ি ও আশাকর্মীদের মাসিক 5,000 টাকা বেতন বৃদ্ধি। কোথাও কি মনে হচ্ছে যে এই যে আপনি সোশ্যাল ওয়েলফেয়ারের কথা বলছেন, সামাজিক এবং জনকল্যাণমুখী বাজেট, এটার পরিচায়ক এই অংশটা? না, এই অংশটা আমি বরঞ্চ অন্যভাবে দেখব। আমি অর্থনীতির ভাষায় যদি দেখি, মানুষের হাতে পয়সার যোগানটা বাড়ানোর, যারা অলরেডি চাকরি বাকরি করছে, কিন্তু আমি সোশ্যাল ওয়েলফেয়ারে ধরবো না। অবশ্যই এদের আর্থিক সংস্থানটার পরিস্থিতিটার আরেকটু উন্নতি করা হচ্ছে, এদের পারচেজিং পাওয়ার বাড়বে, যাতে এরা কেনাকাটা করবে, এটা সাইকেল মতো ঘুরে আমাদের ইকোনমি, ওর যেই ডিমান্ড হবে তাহলে আমার সাপ্লাই বাড়বে। একদম ডিমান্ড এবং সাপ্লাই, এবং এটা যদি চক্রটা যদি আরো বেশি সচল এটাই হচ্ছে হয়, স্মুথ ইকোনমির একটা লক্ষ্য। এরপর আমি চলে আসি যেটা খুব গুরুত্বপূর্ণ, পরিকাঠামো। দেখুন, দীর্ঘদিন ধরে ডোল রাজনীতির কথা বলা হচ্ছে মানুষকে পাইয়ে দেওয়ার রাজনীতি। সেই ক্ষেত্র থেকে পরিকাঠামোগতভাবে আমাদের রাজ্যে একটা উন্নতি, তো একটা পরিকাঠামো তো খুব গুরুত্বপূর্ণ, তা নাহলে ইনভেস্টাররা আসবে কেন? সেখানে দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়িতে মেট্রো, পুরুলিয়া মালদহতে বিমানবন্দর, এবং আসামের কাজিরাঙ্গার আদলে চিংড়িঘাটা নিউ টাউন যে রয়েছে সেখানে এলিভেটেড করিডর, এবং 1200 কোটি টাকা ব্যয় ভাগীরথী সেতু এবং ময়ূরেশ্বর নদীর ওপর 4 লেনের সেতু, এবং উত্তরবঙ্গের আইটিআই ও এইমস তৈরি। কোথাও কি মনে হচ্ছে যে এই পরিকাঠামো এটাকে আরো বাড়ানো উচিত ছিল? এটা গত 15 বছর এবং তার আগে 34 বছর, আমরা যদি প্রায়, মানে আমি 34 এবং 15 মানে 5 দশকের কাছাকাছি সময়, যেক্ষেত্রে আমরা পিছিয়ে পড়েছি। বিধানচন্দ্র রায়ের পশ্চিমবঙ্গ আর এই পশ্চিমবঙ্গ তো আলাদা। কোথাও মনে হচ্ছে কি পরিকাঠামোতে আরো বেশি ব্যয়
আরো বেশি ব্যয় করা যেত? দেখো ভাই, মানে সত্যি কথা বলতে আমরা রাজনৈতিক আলোচনায় বলি 50 বছর ধরে পশ্চিমবঙ্গ, অ্যাকচুয়ালি এক্ষুনি তুমি যেটা বললে বিধানচন্দ্র রায়ের পর থেকে সেই ঠিক, হিসেবে ধরলে প্রায় 65 বছর ধরে পশ্চিমবঙ্গের অর্থনীতির যা ঠিক, অবস্থা। ঠিক, ঠিক। এবার ওই একটা কথা আছে না, গুড় যত দেওয়া যায় তত মিষ্টি হয়, তো ইনফ্রাস্ট্রাকচারে যত খরচা করা যেত নিশ্চিতভাবে ভালো, কিন্তু ওই ব্যালেন্সটা করে চলতে হবে, আদারওয়াইজ আমাকে কিন্তু loan এবারই তো দিতে হতো। সুযোগ ছিল, মানে না, আমি ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আরেকটা বলি। মজার ব্যাপার হচ্ছে গত বছর ইনফ্রাস্ট্রাকচার বাবদ কিন্তু যেটা যেহেতু ওইভাবে ক্লিয়ারলি বলা হয়নি, বাজেটে আমরা শুনিনি বলে একটু কনফিউশন হচ্ছে, হয়তো সেরকম এখানে মানে ইনফ্রাস্ট্রাকচারে বরাদ্দ ধরা হয়নি। গত বছর বাজেটে ধরা হয়েছিল 38,000 কোটি টাকা, আর এবছরে কিন্তু 40,000 কোটি টাকা ইনফ্রাস্ট্রাকচারে প্লাস এই 1200। তার সাথে এবারে তোমাকে যোগ করতে হবে এক্ষুনি তুমি যেগুলো বললে, বিমানবন্দর, তারপর ফ্রেট করিডর, এগুলো ইনফ্রাস্ট্রাকচারে, কিন্তু আমার একটা পয়সা লাগবে না। এবং এটাই কিন্তু অ্যাডভান্টেজ, আমরা যেটা বলেছিলাম ডাবল ইঞ্জিন সরকার, আজকে যেহেতু আমরা এখানে বিজেপি সরকার করেছি, আমাদের কাছে কখনো মনে হয়নি এই প্রকল্প আনলে বা এইভাবে ইনফ্রাস্ট্রাকচার বাড়ালে আমি ক্রেডিট পাবো না, সেন্ট্রাল পাবো। আমরা উইন উইন সিচুয়েশনে ছিলাম, যেটা মমতা ব্যানার্জি সবচেয়ে পশ্চিমবঙ্গের ক্ষতি করেছেন। উনি পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের অর্থনীতি চুলোয় যাক, আমাকে সবসময় হাইলাইটেড থাকতে হবে, আমাকেই সমস্ত কৃতিত্ব জাহির করতে হবে। এই করতে গিয়ে উনি কিন্তু কখনো সেন্ট্রালের সাথে অ্যালাইনমেন্টে থাকেননি, যার জন্য আমাদের এই অবস্থাটা হয়েছে। প্লাস আর একটা ছোট্ট, যদি ওই ফিগারটা খুবই ছোট্ট, মানে এটা যেটা বলেছে এবার প্রত্যেকটা বিধায়ককে 70 লক্ষর জায়গায় 1 কোটি টাকা দেওয়া হবে বিধায়কদের। এই খরচাটা কিন্তু মোটামুটি ওই রাস্তা, নিকাশি ব্যবস্থাতে, ওটাও ইনফ্রাস্ট্রাকচারের পার্ট। তো 30 লক্ষ টাকা করে যদি প্রায় 300 আমি ধরছি আমার বিধায়ক আছে, তার মানে ওখানেও 90 কোটি টাকা আসছে। তো ইনডাইরেক্টলি আরও কিন্তু পরিমাণটা অনেক বেশি, অনেক বেশি। আমি আর দুটো প্রশ্ন করব, কারণ শ্রমিক দাশগুপ্ত শুধুমাত্র বিশিষ্ট অর্থনীতিবিদ নয়, অর্থনীতিবিদ আমি নই, আচ্ছা আমি অর্থনৈতিক বিশ্লেষক। ওটা বললে আমার নিজেরই লজ্জা লাগে, আমি একদমই অর্থনীতিবিদ নই। অর্থনৈতিক বিশ্লেষক, কিন্তু উনি একটু বিনয় প্রকাশ করছেন দীর্ঘদিন ধরে শিল্পের সঙ্গে এবং শিল্পের বিভিন্ন বিভিন্ন শাখা প্রশাখায় এত তিনি ভ্রমণ করেছেন পেশাদার কারণে, তার কাছে খুব স্পষ্ট শিল্পটা। আমি এখানে দুটো প্রশ্ন করব, একটা রাজনৈতিক প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে এবার তো একটা বিরাট জনাদেশ নিয়ে শুভেন্দু অধিকারীর সরকার, ভারতীয় জনতা পার্টি, এ রাজ্যে তাদের রাজত্ব প্রতিষ্ঠা করেছে, এবং আশেপাশে নির্বাচন নেই, পুরসভা নির্বাচন ছাড়া, আর পঞ্চায়েত নির্বাচন যদি হয়, তাছাড়া নির্বাচন নেই, আবার 2029। সেক্ষেত্রে যদি বিভিন্ন এই রকম ভাতা বা এগুলোকে না বাড়িয়ে যদি পরিকাঠামোয় একটা সাংঘাতিক জায়গায় পৌঁছে নেওয়ার চেষ্টা থাকতো, যেটা ভবিষ্যৎটা পশ্চিমবঙ্গে উজ্জ্বল করত, সেক্ষেত্রে কি রাজনৈতিকভাবে অসুবিধা হতো, নাকি এটা কোথাও নির্বাচনী প্রতিশ্রুতি পালনের মধ্যে দিয়ে একটা সততাকে অনুশীলন করা হয়েছে? না, এটাকে আমি বলবো, আমাদের একটা অর্থনীতির ভাষা একটা আছে, টার্ম আমরা ইউজ করি, ফিসকাল ডিসিপ্লিন। আপনি অর্থনীতি, ওই যে বললাম, আপনি অর্থনীতিকে চাঙ্গা করবেন, আপনি শুধু ইনফ্রাস্ট্রাকচারকে বিরাটভাবে সাজাবেন, করতে গিয়ে আপনি একগাদা ঋণের বোঝা নিয়ে নিলেন। অলরেডি কিন্তু আমরা 8 লক্ষ কোটি টাকার ঋণের বোঝার ওপর আছি। এবং আপনাকে একটা হিসেব দিই, যেটা শুনলে আপনাদের দর্শকরা অবাক হয়ে যাবেন, যে 2011-এ আমাদের অর্থনীতির পরিমাণ ছিল 5 লক্ষ কোটি টাকা। গত সরকার 2025-এ বলেছিল 20 লক্ষ কোটি টাকা, মানে 15 লক্ষ কোটি টাকার আমার অর্থনীতি বেড়েছে। আর হিসেব বলছে যত রকম স্ক্যাম এই নেতা মন্ত্রীরা করছে, সেটা প্রায় 9 থেকে 10 লক্ষ কোটি টাকা। তার মানে আমার একটা যা উন্নতি হয়েছে খাতায় কলমে, বাস্তবে কত হয়েছে আমি জানি না, ওইটা নিয়ে আবার অনেক বড় আলোচনা হয়ে যাবে। তো যদি আমি ধরেও নি খাতায় কলমে যাইয়ে, তার 50% টাকা কিন্তু সিস্টেমে নেই, চুরি হয়ে বেরিয়ে গেছে। সুতরাং এইখানে আর আপনার কাছে সেই সিস্টেম থেকেই তো টাকাটা পেতে হবে, সেই টাকাটা নিয়ে আপনি দিতে পারবেন না। এবং আমি আর একটা জিনিস একটু বলে, আমার যেটা মনে হয়েছে যে একটা ছোট্ট 5,000 কোটি টাকার একটা শিল্প উৎসাহ ভাতার জন্য বরাদ্দ রয়েছে। দেখুন, প্রথমে মানে মন্ত্রিত্ব শপথ গ্রহণ করার পর মুখ্যমন্ত্রী অলরেডি যা মেসেজ দিয়েছে, তার ইম্প্যাক্ট আমরা দেখেছি। আমুল এসছে আজকে, এর আগে আদানি একজন কর্ণধার এসেছিলেন, মিটিং হয়েছে, যদিও ওখানে বিনয় করে মুখ্যমন্ত্রী বলেছিলেন আশা করছি এটা হয়ে যাবে।
আজকে যখন দেখলাম তাজপুর থেকে ওটা একটু শিফট করা হচ্ছে, জায়গাটার নাম নটকটে, আমার মনে নেই, আমি বলছি না, সেখানে একটা বরাদ্দ করা হয়েছে। তার মানে কিন্তু ওই প্রজেক্টটাও চালু হবে আদানির সাথে, অলরেডি অন আর কি, মানে চলছে চলছে। ভেতরে কাজ। এর ওপরে সবচেয়ে বড় আমার কাছে মনে হয়, জানি না কজন বিশ্লেষণ এইভাবে করবে, আর একটা যেটা বিশাল মেসেজ দেওয়ার ছিল শিল্পপতিদের বা বাণিজ্যিক সংস্থাগুলোকে, যে এখানকার আইন কানুন, এটা একটা বিশাল বড় ফ্যাক্টর হয়। একটা ঘোষণা করলেন অর্থমন্ত্রী যে আমরা এই যে চাঁদা তোলাবাজি এর বিরুদ্ধে একটা আইন আনবো। এই মেসেজগুলো গেলেই না, যখন আমার কাছে ইন্ডাস্ট্রি আসতে শুরু করবে, সেখানে হয়তো অনেক ক্ষেত্রেই আমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টও খানিকটা পিপিপি মডেলে যেতে পারবো। এই মুহূর্তে আমার সেই অপশনটা নেই, আমাকে আগে শিল্পপতিদেরকে অ্যাট্রাক্ট করতে হবে, করলে তখন দেখবেন আমার কাছে অনেক বেশি সোর্স, যেটা গত 1.5 দশক ধরে একেবারেই হয়নি। 1.5 দশক, বাম আমলে 5 একেবারে 5 দশক তো হয়নি, বাম আমলে একেবারে শেষের দিকে বুদ্ধদেব ভট্টাচার্য একবার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটাও না, উনি টাটাকে আনতে চেষ্টা করেছিলেন, কিন্তু আপনি যদি সেইভাবে দেখেন, ওই যে বললাম ব্যাপারটা হচ্ছে কিন্তু পলিসি, ওনার উদ্দেশ্যটা ভালো ছিল, কিন্তু ওনার ওই যে জমি অধিগ্রহণের নীতিটা এত বড় ভুল ছিল, যার জন্য কিন্তু প্রজেক্টটা দাঁড়ালো না। ঠিক তেমনি আজকে যদি আমার উদ্দেশ্য যতই ভালো হোক, আমি যদি আমার ক্ষমতার বাইরে গিয়ে ইনফ্রাস্ট্রাকচারে খরচ করতে যাই, তাহলে আমার অনেক জায়গায় কিছু করা যাবে না। অবশ্যই। আমি একেবারে শেষ প্রশ্ন করব। দেখুন সুধী দর্শক, আপনারা তো জানেন, ইতিহাসটা জানেন, বিধানচন্দ্র রায় যখন কোনো বাজেট করতেন বা কোনো পরিকল্পনা করতেন, অনেক সময় অনেক ক্ষেত্রে হয়েছে যে জওহরলাল নেহরু তৎকালীন প্রধানমন্ত্রী, তার যারা পারিষদ ছিলেন বা মন্ত্রিসভার সদস্য ছিলেন, তারা বলতেন আবার বিধানবাবু এরকম করছে, এইটা এইভাবে হয়, এটা তো একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে উনি এটা একা একা সিদ্ধান্ত নিয়ে নিলেন। নেহরু একটাই কথা বলতেন, তাকে ঘাটিও না, উনি যা করছেন সমাজের ভালো কাজ করবেন। প্রায় 5 দশক বাদে আমরা ডাবল ইঞ্জিন সরকার পেয়েছি। শুভেন্দু অধিকারী এবং অবশ্যই তার মন্ত্রিসভা যেভাবে ভাবছে, সেইখানে 5 দশক বাদে কেন্দ্রের বঞ্চনা নয়, কেন্দ্রের সহযোগিতা আছে। অর্থাৎ আজকে অনেক দিন বাদে, 5 দশক বাদে পশ্চিমবঙ্গবাসী দেখতে পেল একটা ডাবল ইঞ্জিন বাজেট। মানবে? একদম পুরো মাত্রায় মানবো। ওই যে বললাম, এই ডাবল ইঞ্জিন বাজেটটা হয়েছে বলে ইনফ্রাস্ট্রাকচারে আমি নিজের পকেট থেকে খরচা না করেও আমি আমার রাজ্যের জন্য অনেক বেনিফিট পাচ্ছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমার কাছে যেহেতু ওই ফান্ডটা বাড়ছে, আমি যার জন্য কিন্তু কার্টেল করলাম না, সোশ্যাল ওয়েলফেয়ার, এগুলো সব একটার সাথে একটা ইন্টারলিঙ্ক। তবে হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, সোশ্যাল ওয়েলফেয়ারে কিন্তু একটা মেসেজ মুখ্যমন্ত্রী পরবর্তী মানে বাজেট পেশ হওয়ার পর যেটা দিয়েছে, যোগ্য ব্যক্তিরা, এই ইয়েতে আমি একটা মেসেজ দিতে চাই। আমি অনেক মানে রিল ফিলে দেখেছি, অনেক আমার দিদিরা আছেন, বোনরা আছেন, যারা আগে হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, এখন ওই 1 লাখ টাকা মান্থলি রোজগার, এই ইয়েতে হয়তো আপনারা পাবেন না। আপনাদের সেই অনুযায়ী কিছু ক্ষোভ হচ্ছে, আমি আপনাদের সাথে একেবারে সহমত, এই ক্ষোভটা থাকা স্বাভাবিক। কিন্তু আপনাদের একটা জিনিস মনে করিয়ে দিই, 2014 যখন এনডিএ সরকার এসেছিল নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, যখন এই গ্যাসের ওপর সাবসিডি তুলে দেওয়া হয়েছিল, তখনও কিন্তু আপনারা মনের ইচ্ছে যে খুব করেছিলেন তা না, কিন্তু পরবর্তীকালে আপনারা বুঝেছিলেন, সেটা করেছিলেন, সাথ দিয়েছিলেন সরকারের, তার ফল কিন্তু ভারতের অর্থনীতিতে এসছে। এই যে যেটা ধরুন লক্ষ্মীর ভাণ্ডারের বদলে যেটা আসছে, যারা অবস্থাপন্ন সচ্ছল, যারা আগে হয়তো পেতেন কিন্তু এখন পাবেন না, ওইটা মনে করুন এটা আমাদের প্রত্যেকেরই তো সমাজের প্রতি কিছু একটা কর্তব্য থাকে, ওই হিসেবে আপনি ছেড়ে দিয়েছেন। সুতরাং ক্ষোভটা রাখবেন না, মনের আনন্দে থাকুন, যখন সমস্ত অগ্রগতি হবে তার বেনিফিট আমরা প্রত্যেকে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি পাবো। অসাধারণ, সত্যি তো তাই। এই বার্তাটা কিন্তু আমাদের সবার বোঝা উচিত, হৃদয়ঙ্গম করা উচিত। তার কারণ একটাই, যে যারা আমাদের সামর্থ্য আছে তারা কেন ভাতা নেব, বরং যারা নেই, যার নেই তাদের নেব। আমি শেষ করব সমিত একটা ছোট্ট গল্প বলে। জাপানে বেশ কিছু বছর আগে কোথাও একটা কুপন দেওয়া হচ্ছিল, অর্থাৎ সেই সময় একটি বিশেষ খাবারের অভাব চলছিল। যারা সেই অভাবে রয়েছে তাদের জন্য কুপন দেওয়া হয়েছে। প্রথম সব লাইনে দাঁড়িয়ে রয়েছে, প্রথম ব্যক্তি হঠাৎ পেছনে ফিরে তার পরের ব্যক্তিকে দেখলে তিনি সরে দাঁড়ালেন, কারণ তার মনে হচ্ছে যে তার থেকে আরও বেশি প্রয়োজন তার পেছনে যিনি দাঁড়িয়ে আছেন। এবং এইভাবে লাইনটা করতে করতে একজন বয়স্ক ভদ্রমহিলা, যিনি সবার শেষে ছিলেন, তিনি প্রথম এসে দাঁড়ালেন। কোথাও মনে হচ্ছে এবার সময় এসছে নিজের দেশ, নিজের সমাজ, নিজের রাজ্যকে ভালোবাসতে এবং ভালোবাসানোর কথা বলতে। তার কারণ এবার স্বপ্ন দিয়ে আমরা এই রাজ্যটা করতে চাই।
এবং আমার পুরো বিশ্বাস আমার রাজ্যের আমার যারা বোনরা আছে, দিদিরা রয়েছে, তাদেরও সেই একই মানসিকতা। একটা সাময়িক হয়তো ক্ষোভ হয়েছে, এনারা খুব খুশি খুশি ওনাদের এই যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না, এইটা নিয়ে আর ওনাদের মনে কোনো ক্ষোভ থাকবে না। ওনারা সরকারের সাথে সহযোগিতা করবেন যাতে পশ্চিমবঙ্গের উন্নয়ন হয়। অসংখ্য ধন্যবাদ শ্রমিক দাশগুপ্ত, তিনি আমাদের সময় দিয়েছেন। শ্রমিকদা, আমার মনে হয় যে এবার আমরা এই বাজেটের প্রতিফলন দেখতে পাবো এবং আগামী একটা বছর আমরা অবশ্যই চতুর্থ স্তম্ভ হিসেবে, অতন্ত্র প্রহরা বা প্রহরী হিসেবে, আমরা গণতন্ত্রের প্রহরী হিসেবে দেখব কিভাবে এই বাজেট প্রতিফলিত হয় এ রাজ্যে। নমস্কার।